গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 28 এপ্রিল, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো গদ্দার আতঙ্ক বিজেপিতে, দলের সঙ্গেই লড়তে হয়েছে প্রার্থীদের। কমলপুর, ভবানীপুর, সরবুক সহ বিভিন্ন কেন্দ্রে দলের অন্দরে ষড়যন্ত্রের অভিযোগ। ভোট ঘোষণার আগেই বিজেপির এক প্রভাবশালী মন্ত্রী বলেছিলেন, বিরোধী নয়, এবারের ভোটে বিজেপি আসল শত্রু। বিজেপির দল বড় হয়েছে, প্রার্থিত্ব প্রত্যাশীর সংখ্যা বেড়েছে, প্রতিষ্ঠা বিরোধী হাওয়া রয়েছে দলের অন্দরেই। পুড়াখাওয়া সেই রাজনীতিকের কথায় ছিল দলের ভিতরের গদ্দারদের নিয়ে আশঙ্কা। ভোটের ফলাফল ঘোষণার আগে সেই গদ্দারদের আতঙ্কই ক্রমে চেপে ধরেছে বিজেপিকে। পরাজয়ের আশঙ্কায় ত্রস্ত একাংশ প্রার্থী। এককালের প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাস থেকে শুরু করে কমলপুরের বিধায়ক দিগন্ত কলিতা, স্বরূপতরের বিশ্বজিৎ ফুকন, সকলেই দলের ভিতরের ষড়যন্ত্রের বলি হওয়ার আশঙ্কা করছেন। ওই তিন প্রার্থী প্রকাশ্যে মুখ খুলেছেন বটে, কিন্তু বিভিন্ন কেন্দ্রে দলের গদ্দারদের মোকাবিলা করতে হয়েছে বিজেপি প্রার্থীদের। টিকিট বঞ্চিত একাংশ নেতা সরাসরি কাজ করেছেন প্রার্থীদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর বুঝানো কিংবা হুঁশিয়ারির কিছুই তেমন কাজে আসেনি। তাই কমলপুর, ভবানীপুর, সরবুক, স্বরূপতারি শুধু নয়, বিভিন্ন কেন্দ্রে গদ্দারদের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে বিজেপিতে। কলিয়াবর, তিনসুকিয়া, বিহুপুরিয়া, দিশপুর, হুয়াং, মাহপুরা, সোনারি, বরছলা, সোনারি, তিয়ক, দেলগাঁও, গোলাঘাট, নাওবৈচা, রঙ্গানদী, শিশিপুরগাঁও, পলাশবাড়ি, মধ্য গুয়াহাটি, হাজর সুয়ালকুচি ইত্যাদিতে একই অভিযোগ। প্রার্থীরা প্রকাশ্যে মুখ না খুললেও পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে ভোটের ফলাফলেও ফারাক গড়ে দিতে পারে। একাংশ প্রার্থীর বিরুদ্ধে বিজেপির এই অভ্যন্তরীণ ষড়যন্ত্রের ফলেই গতবারের চেয়ে ভালো ফলাফলের আশা করছে কংগ্রেস। পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে ভোটের ফলাফল ঘোষণার আগে বলা কঠিন, কিন্তু ভোট গণনার আগে বিজেপির একাংশ প্রার্থী যে মোটেই স্বস্তিতে নেই সেটা বলার অপেক্ষা রাখে না। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন কেন্দ্রে প্রার্থী হওয়া 9 নেতাকে ভোটের আগেই বহিষ্কার করেছে বিজেপি। সেই তালিকায় রয়েছেন বরপেটার উদ্ধব দাস, দিশপুরের জয়ন্ত কুমার দাস, কলিয়াপুরের জিতেন্দ্রজিৎ গৌর, বড়খোলার অমলেন্দু দাস, পশ্চিম গোয়ালপাড়ার দঞ্জিত রাবা, বঙ্গাইগাঁওর চক্রধর দাস, বরপেটার গগনচন্দ্র হালই, কমলপুরের অঙ্কুর দাস, লামডিংয়ের যশোদা দুলাল রক্ষিত। কিন্তু বিক্ষুব্ধ প্রার্থীরা যে বুট কেটে বিপদে ফেলে দিয়েছেন বিজেপি প্রার্থীদের, ধীরে ধীরে সেটা প্রকাশ্যে আসছে। সেই বিক্ষুব্ধ প্রার্থীদের মধ্যে একজন হচ্ছেন কমলপুরের অঙ্কুর দাস। তিনি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বিধায়ক দিগন্ত কলিতার পরাজয়ের কারণ হতে পারেন বলে অনুমান করা হচ্ছে। তাই পরাজয়ের আশঙ্কা থেকেই দিগন্ত কলিতা এখন গদ্দারদের শায়েস্তা করার কথা বলছেন। এত গেল বিক্ষুব্ধ প্রার্থীদের কাহিনী, কিন্তু দলে থেকেও বিশ্বাসঘাতকতা করেছেন অনেকে। সেই ষড়যন্ত্রের বলি হতে পারেন ভবানীপুর সরবুকের প্রার্থী রাজ্যের প্রভাবশালী মন্ত্রী রঞ্জিত দাস। তাই ফলাফল ঘোষণার আগেই বাম শিবিরের সঙ্গে যুদ্ধের পাশাপাশি নিজের দলের বিশ্বাসঘাতকদের সঙ্গে লড়াই করার কথা বলছেন তিনি। এমনকি সামনে বাম শিবির, পেছনে দলের বিশ্বাসঘাতকরা, দুদিক থেকে তাকে নেপোলিয়নের মতো চেপে ধরার কথাও সামাজিক মাধ্যমে খুলসা করেছেন তিনি। ফলে দলের ভিতর থেকে বিশ্বাসঘাতকতার চোখে ভোট গণনার আগে চাপে রেখেছে বিজেপির একাংশ প্রার্থীকে। তাই আশঙ্কা সত্যি হলে প্রত্যাশা অনুযায়ী 100 আসনে জয়ের স্বপ্ন বোধ হয় অদূরাই থেকে যাবে বিজেপির। অপরদিকে একটু বৃষ্টি নামলেই শহর যেন থমকে দাঁড়ায়। রাস্তাঘাট ডুবে যায় হাঁটু জলে, দোকানের সামনে জমে থাকে নোংরা জল, আর তার মাঝেই কোনো রকমে চলাচল করেন মানুষ। উন্নয়নের নানা প্রতিশ্রুতি থাকলেও বাস্তবের লালা শহর আজ ড্রেনেজ দুরবস্থা, যানজট ও নিত্য প্রয়োজনীয় পরিষেবার সংকটে জর্জরিত, এমনটাই বলছেন বাসিন্দারা। সবচেয়ে প্রকট সমস্যা ড্রেনেজ ব্যবস্থা। শহরের প্রাণকেন্দ্র এসপি রোডে সামান্য বৃষ্টিতেই তৈরি হয়ে জলাবদ্ধতা। নালা থাকলেও অধিকাংশই ভরাট বা অচল, কোথাও আবার নালাই নেই। ফলে বৃষ্টির জল নামার পথ না পেয়ে রাস্তার উপরেই জমে থাকে ঘন্টার পর ঘন্টা। স্থানীয়দের কথায় এটা আর জল জমা নয়, প্রায় কৃত্রিম বন্যা। শুধু প্রধান সড়ক নয়, লালার বিভিন্ন ওয়ার্ডের অলিগলির চিত্র আরও করুন। কাঁচা ভাঙ্গাচুরা রাস্তায় কর্দমাক্ত জল জমে থাকে দিনের পর দিন। অনেক জায়গায় পায়ে হেঁটে চলাও দায় হয়ে পড়ে। বৃষ্টির পরে কাদা জল আর নিকাশি জলের মিশ্রণে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ওঠেন এলাকাবাসী। এর পাশাপাশি শহরের আরও এক জ্বলন্ত সমস্যা পানীয় জলের অভাব। বহু ওয়ার্ডেই নিয়মিত পানীয় জল পৌঁছায় না।
কোথাও সপ্তাহে 1-2 দিন জল আসে, আবার কোথাও সেই সরবরাহ অনিয়মিত। বাধ্য হয়ে অনেকেই দূর দূরান্ত থেকে জল সংগ্রহ করছেন, যা ব্যক্তিগত ব্যবস্থার উপর নির্ভর করছেন। যানজট এখন নালার নিত্যদিনের সঙ্গী। সরু রাস্তা, বেআইনি পার্কিং এবং অপরিকল্পিত যানবাহন চলাচলের কারণে দিনের বেশিরভাগ সময়ই জটে আটকে পড়ে শহর। জরুরি পরিষেবার গাড়িও অনেক সময় এই জটের মধ্যে পড়ে বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ফুটপাত দখল। শহরের বিভিন্ন অংশে ফুটপাত কার্যত বেদখল হয়ে পড়েছে। দোকানপাট ও অস্থায়ী বসতির চাপে পথচারীদের হাঁটার জায়গা নেই বললেই চলে। ফলে মানুষ বাধ্য হয়ে রাস্তায় নেমে চলাচল করছেন, যা যানজট ও দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। অপরদিকে শপথে ফের আসছি এমন বার্তা দিয়ে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচার সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে গঙ্গাসাগরে স্নান ও কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে টানা 15 দিনের প্রচার অভিযান শেষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিপরীতে একসঙ্গে 5টি বিধানসভা কেন্দ্রে মহা মিছিলের মাধ্যমে প্রচারের ইতি টানলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক কথায় টান টান উত্তেজনা, স্থানে স্থানে সংঘর্ষের মধ্য দিয়েই শেষ হল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান। বঙ্গমসনদ দখলের স্বপ্নে এক পক্ষকালের বেশি সময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির রাষ্ট্রীয় নেতারা ম্যারাথন প্রচার চালিয়ে জনতার মন জয়ের চেষ্টা চালিয়েছেন। অন্যদিকে মসনদ টিকিয়ে রাখতে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণার পর থেকে জনসভা এবং রোড শো মিলিয়ে মোট 19টি কর্মসূচি করেছেন মোদী। অন্যদিকে 294টি আসনে প্রচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুটের দামামা বাজার পর থেকে একাধিকবার বাংলায় সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ছিল প্রচারের শেষ দিন, আর সেই অন্তিম লগ্নে ব্যারাকপুরের সভা থেকে তিনি করলেন এক বড় ভবিষ্যদ্বাণী। চেনা ভঙ্গিতে তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি আত্মবিশ্বাসী মোদী জানালেন, 4 মে নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তিনি ফের বাংলায় আসবেন। অর্থাৎ বাংলায় পদ্ম শিবিরই ক্ষমতায় আসছে, এ নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই তার। সভা থেকে তিনি বলেন, এবারের বাংলা সফর আমার কাছে এক অন্যরকম অভিজ্ঞতা। প্রবল গরম আর রোদের মধ্যেও আমি ক্লান্ত হইনি। প্রতিটি জনসভা আর রোড শোতে মানুষের উন্মাদনা আমাকে অভিভূত করেছে। এত ভালোবাসা পাবো তা কল্পনাও করিনি। এই বিপুল জনসমর্থনই বলে দিচ্ছে বিজেপি সরকার আসা এখন শুধু সময়ের অপেক্ষা। নিজের একাধিক রোড শোর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে মোদী বলেন, কলকাতার রাস্তায় বেরোলে মনে হয়েছে ওগুলো রোড শো নয়, বরং আমার কাছে তীর্থযাত্রা। বাংলার মানুষের চোখে আশার আলো দেখা আমার পরম সৌভাগ্য। তিনি আরও যোগ করেন, গত 3-4 দশক ধরে দেশের কোনায় কোনায় ঘুরেছি। আপনাদের মাঝেই আমি আমার পরিবারকে খুঁজে পাই। আপনাদের ভালোবাসা ও শান্তি আমার কাজের শক্তি। বক্তৃতার শেষ দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কলকাতা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান মোদী। তিনি বলেন, মমতা দিদি কলকাতাকে লন্ডন বানানোর কথা বলেছিলেন, কিন্তু 15 বছরের শাসনে তিনি শহরের পরিচয় বদলে দিয়েছেন। অনুপ্রবেশকারীদের জায়গা দিয়ে কলকাতার সংস্কৃতিকে বিপন্ন করেছেন। আমাদের এই পরিস্থিতি বদলাতে হবে। কলকাতাকে কলকাতায় রাখতে হবে, তবে একে সিটি অফ জয় থেকে সিটি অফ ফিউচার হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন, তিনি বাংলাকে বিদায় জানাচ্ছেন না, বরং কয়েকদিনের বিরতি নিচ্ছেন। 4 মে ফলাফলের পর নতুন সরকার গঠনের দিন তিনি সশরীরে উপস্থিত থাকবেন। এই মোদীর গ্যারান্টি দিয়ে শেষ হলো তার প্রচার অভিযান। রাজনৈতিক মহলের মতে প্রধানমন্ত্রীর এই আগাম জয়ের দাবি শেষ দফার লড়াইয়ে বিজেপি কর্মীদের বাড়তি অক্সিজেন যোগাবে। এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার হাই ভোল্টেজ প্রচারের একেবারে শেষ লগ্নে পুণ্যভূমি গঙ্গাসাগরে পৌঁছে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে মা গঙ্গার আশীর্বাদ নিলেন তিনি। দ্বিতীয় দফার নির্বাচনের প্রস্তুতি চলছে। আগামীকাল 29 এপ্রিল পশ্চিমবঙ্গের 142টি আসনে ভোট গ্রহণ। উত্তর 24 পরগনা থেকে হাওড়া বিস্তীর্ণ এলাকায় প্রচার সেরেছেন মোদী শাহ জুটি। প্রথম দফায় রেকর্ড 93% বেশি ভোট পড়ার পর বিজেপি শিবির যথেষ্ট আত্মবিশ্বাসী। অমিত শাহ দাবি করেছেন, প্রথম দফাতেই 110টি আসন পকেটে পুরে ফেলেছে পদ্ম শিবির। এবার দ্বিতীয় দফায় চূড়ান্ত আঘাত হানতে মরিয়া তারা। প্রচারের এই শেষ লগ্নে অমিত শাহের গঙ্গা ভক্তি ব্যালট বক্সে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার।
অন্যদিকে শেষ লগ্নে একসঙ্গে 5টি বিধানসভা কেন্দ্রে মহামিছিলের মাধ্যমে প্রচারের ইতি টানলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্ত সেতু থেকে শুরু হয় এই মেগা মিছিল। মমতার পাশে ছিলেন দলের সাংসদ, বিধায়ক এবং হাজার হাজার কর্মী সমর্থক। কার্যত জনসাগরে পরিণত হয় মিছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী যাদবপুরের সুকান্ত সেতু থেকে শুরু করে ডাকুরিয়া ব্রিজ, গুল পার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি হয়ে ভবানীপুরে এসে শেষ হয় এই মহামিছিল। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে হাঁটেন টালিগঞ্জের প্রার্থী অরূপ বিশ্বাস, যাদবপুরের দেবব্রত মজুমদার, রাসবিহারীর দেবাশিস কুমার, বালিগঞ্জের সুমনদেব চট্টোপাধ্যায় এবং কসবায় জাভেদ খান। স্থানীয় নেতা নেত্রীরাও ছিলেন উপস্থিত। একাধিক বিধানসভা কেন্দ্র চুয়ে নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে মহামিছিলের সমাপ্তি ঘটান মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে গোটা রাজ্যেই নজর দিয়েছিলেন তৃণমূল নেত্রী। নির্বাচন ঘোষণার পর থেকে 294টি আসনেই প্রচার করেছেন তিনি। প্রথম দিকে প্রথম দফার আসনগুলিতে জোর দিয়েছিলেন। ভবানীপুরের দায়িত্ব দিয়েছিলেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসদের হাতে। এবার শেষ লগ্নে নিজের কেন্দ্র সহ কলকাতা ও পার্শ্ববর্তী আসনগুলিতে নজর দিলেন তিনি। নিজের গড়ে রোড শোয়ে মানুষের দল নামল, যা কার্যত জনসুনামিতে পরিণত হলো। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী এলাকায় পদযাত্রা করলেন। এখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, যিনি বর্তমান বিধানসভায় বিরোধী দলনেতা, তার ছোট্ট শোভাযাত্রা, যেখানে ছিল ডাক ও পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্য, পুরনো পাড়ার মধ্য দিয়ে এগিয়ে গেল যতই করো হামলা আবার জিতবে বাংলা গানের সুরে। দিদি দিদি ধ্বনির মধ্যে তিনি হাত মেলালেন, মানুষের দেওয়া মালা গ্রহণ করলেন এবং নিরাপত্তারক্ষীদের থামালেন যাতে ভিড় থেকে কেউ তার গায়ে হাত দিতে এলে বাধা না পায়। মমতা বলেন, আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। এই এলাকার সব নাগরিককে ভালো সুবিধা দিতে হবে। আমরা অনেক মন্দির তৈরি করেছি, আমরা মসজিদ তৈরি করতে পারি না, তবে কবরস্থান করেছি। আমাদের জৈন সম্প্রদায়ের জন্য বড় মন্দির তৈরি হচ্ছে। সেন্ট জেভিয়ার্স কলেজ, ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজকে আমরা বিশ্ববিদ্যালয় করেছি এবং জমিও দিয়েছি। আমরা ইস্কন মন্দির, জগন্নাথ ধাম এবং ইসলামিয়া হাসপাতাল প্রতিষ্ঠা করেছি। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।